হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রির আর একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের এনকেডি স্যার। আজকের এই ক্লাসে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির কালার রিলেটেড যে সকল প্রবলেমগুলো এইচএস এর এক্সাম, জেই এবং নিটের এক্সামের রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ, সেই সকল কোশ্চেন এবং তার সলিউশন সম্বন্ধে ডিসকাস করব। ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো। 100% শিওর যে তোমরা অনেক কনসেপ্ট জানতে না, সেই সব কনসেপ্টগুলো এখানে নতুন করে শিখবে এবং এই সব কনসেপ্টগুলো শুধুমাত্র এই বোর্ডের এক্সাম বা জেই নিটের এক্সাম নয়, যারা পরবর্তীকালে কেমিস্ট্রি নিয়ে এগোবে ফিউচারে তাদের জন্য খুবই কাজে দেবে। আর যারা বোর্ডের এক্সাম দেবে তারা একেবারেই এই ভিডিওটা মিস করবে না, অবশ্যই শেষ অবধি দেখবে। এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি রয়েছে। এই ভিডিওতে যে সকল কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব সেই সকল কোশ্চেনের একটা ব্রাঞ্চ আমি এখানে রেডি করেছি। এই কোশ্চেন ব্রাঞ্চের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে রয়েছে। তাহলে শুরু করছি আজকের ক্লাসটা। ওকে, ফার্স্ট প্রবলেমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রবলেমগুলো কি কি রয়েছে এই প্রবলেমগুলো তোমরা কপিতে নোট ডাউন করে নাও। আর এর যে আগের ক্লাসগুলো সব একটা প্লে লিস্টে রয়েছে, অবশ্যই সেগুলো দেখে তারপরে এগুলো দেখবে, না হলে কিন্তু জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, বলেছে যে নিচের কোন আয়নগুলি জলীয় দ্রবণ রঙিন হয়, অর্থাৎ যেসব আয়নগুলো দেওয়া রয়েছে দেখো এখানে আমি নোট ডাউন করেছি। এক্ষেত্রে বলেছে যে এই সব আয়নগুলোর মধ্যে কোনটার জলীয় দ্রবণ রঙিন হবে। তোমরা এটা জানো নিশ্চয়ই যে জলীয় দ্রবণ রঙিন বলতে মানে বেসিক্যালি এই সব আয়নগুলো কি করবে, এই সব আয়নগুলো জলের সঙ্গে কোঅর্ডিনেট কমপ্লেক্স তৈরি করবে, অর্থাৎ জল এখানে লিগ্যান্ড হিসাবে কাজ করবে, দিয়ে ওই সব কমপ্লেক্সগুলোকে কালার করাবে। ঠিক আছে? এবার সব ক্ষেত্রে নিশ্চয়ই কালার হবে না, না হলে এখানে কোশ্চেন দিত কেন, তাই না? এবার এই কোশ্চেনটা সলভ করার আগে দেখো এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমরা প্রিভিয়াস ইয়ার দেখবে বা টেস্ট পেপারের পেজ বা যে কোনো নিট ফিটের এক্সামের পেপারও দেখবে সব জায়গায় মোটামুটি এই রিলেটেড কোশ্চেনগুলো রয়েছে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা সলভ করার আগে তোমার এর ফান্ডামেন্টালটা একটু জানতে হবে যে কেন কমপ্লেক্স কালার দেখায় এবং কিভাবে কোন কোন কমপ্লেক্সের ক্ষেত্রে বা কোন কোন আয়নের ক্ষেত্রে কিভাবে কালার জেনারেট করবে সেগুলো একটু জেনে নিতে হবে। মানে ফান্ডামেন্টালটা তুমি যদি স্ট্রং করো তাহলে কিন্তু এই রিলেটেড যেসব কোশ্চেনগুলো একের দাগে দুয়ের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে এইসব সকল কোশ্চেনগুলো কিন্তু তুমি সলভ করতে পারবে এবং এই রিলেটেড যদি নতুন কোশ্চেনও ফ্রেম করেন পরীক্ষক তাহলে কিন্তু তুমি সলভ করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো কখন কমপ্লেক্স কালার শো করবে। দেখো তোমরা এটা ভালো করেই জানো যে অ্যাকচুয়ালি কালারের যে এক্সপ্লেনেশনগুলো কোত্থেকে আসে, আমরা সিএফটি থিওরি থেকে পাই, ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে আমরা হচ্ছে কালারের এক্সপ্লেনেশন পাই। কাদের? কমপ্লেক্সের কালারের এক্সপ্লেনেশনগুলো পাই। আমি এখানে ডি অরবাইটালের স্প্লিটিংটা দেখিয়েছি, অবভিয়াসলি অক্টাইডালের ক্ষেত্রে T2G EG করে এইরকম করে স্প্লিটিং হয় ডি অরবাইটালগুলো। কার? মেটালের, মেটাল আয়নের বা হচ্ছে মেটাল অ্যাটমের হচ্ছে ডি অরবাইটালগুলো এইভাবে স্প্লিট করে, তাই না? কিসের প্রেজেন্সে? অবভিয়াসলি লিগ্যান্ডের প্রেজেন্সে। লিগ্যান্ড যদি না থাকে কমপ্লেক্সে তাহলে কিন্তু ওরা এইভাবে স্প্লিটিং করবে না। ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে তোমাদের। শুধুমাত্র মেটাল আয়নকে ছেড়ে দিলে কিন্তু ও কমপ্লেক্স ফর্ম করবে না। ঠিক আছে? মানে স্প্লিটিং করবে না, লিগ্যান্ড দিতে হবে, না হলে এরকম T2G EG-তে ভাঙবে না। ঠিক? আচ্ছা, কালার কখন শো করবে? অ্যাকচুয়ালি কি হয়, যখন একটা কমপ্লেক্সে যে কোনো একটা কমপ্লেক্স, আমি থার্ড ব্র্যাকেটের ভেতরে যে কোনো একটা আরবিটারি কমপ্লেক্স লিখে দিলাম, মানে এখানে আমি লিখছি না, তুমি ধরে নাও যে কোনো একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা কখন কালার দেখাবে? ধরে নিলাম এইটা একটা পার্টিকুলার কালার দেখাচ্ছে। এই কখন কালার দেখায় একটু থিমটা একটু বুঝে নাও, জিনিসটা বুঝে নাও, দিলে কিন্তু তুমি নিজের থেকে কোশ্চেনগুলো সলভ করতে পারবে। ফান্ডামেন্টালটা বোঝো। কমপ্লেক্সের ওপর যখন দৃশ্যমান আলো পড়ে, মন দিয়ে বুঝবে, দৃশ্যমান আলো যখন এখানে লাইটগুলো যখন পড়ছে, তুমি না জানো যে লাইট মানে হচ্ছে সাদা লাইটের কথা বলছি, তাহলে হোয়াইট কালারের যখন লাইট ওর উপরে পড়ছে, তোমরা জানো যে হোয়াইট কালারের ভেতরে মাল্টিপল কালার থাকে, মানে সাদা কালারের বিশ্লিষ্ট হয়ে কি বেনিয়া সহকলা বা ভিপজিও যাকে ইংরেজিতে বলি, ওই ভায়োলেট, রেড, অরেঞ্জ এইসব কালার যে মিক্সারগুলো, ওইগুলো অ্যাকচুয়ালি ওদের কম্বিনেশন হচ্ছে হোয়াইট কালার। আমার কথাটা কি বুঝতে পারলে না? যে হোয়াইট কালার হচ্ছে স্যার এই সব যে সাতটা বর্ণ, জেনারেলি যে মেজর যে সাতটা বর্ণ আমরা বলি ভিপজিওর যেটাকে বলি, তো ওই সব কালারের কম্বিনেশন হচ্ছে হোয়াইট কালার। এবার ওই হোয়াইট কালার যখন একটা কমপ্লেক্সের মধ্যে উপর পড়ে, ঠিক আছে, ওই কমপ্লেক্সে যে মেটালটা থাকে, মেটাল আয়নটা থাকে, ওই মেটালটা কি করে, ওই মেটালটা হচ্ছে ওই সাদা আলোর একটা পার্টিকুলার জোনের, পার্টিকুলার রিজিয়ানের অংশ থেকে হচ্ছে লাইটকে অ্যাবজর্ব করে। ধরে নিলাম আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে। আচ্ছা, কালার হুইল তোমরা আঁকতে জানো? কালার হুইলটা আমি একটু এঁকে দেখাচ্ছি। এইটা একটা হুইল রয়েছে, তোমরা এগুলো শিখেছো কালার হুইল ফিজিক্সে।
তো কালার হইলে তোমরা জানো ভিবজিওর কীভাবে লেখা হয়, VIBG না VB লেখা হয়, সরি, তাহলে VBGYOR, তাহলে এটা ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ঠিক। তাহলে এই সব কালার মোটামুটি কম্বাইন হয়ে হোয়াইট কালার জেনারেট করে। এবার যখন একটা কমপ্লেক্সের উপরে হোয়াইট কালারের লাইট পড়ে, তাহলে এই কমপ্লেক্সে যে মেটাল আয়নটা থাকবে ও ডি অরবিটালগুলো স্প্লিটিং ঘটবে। কিসের জন্য স্প্লিটিং ঘটবে? কারণ হচ্ছে এই যে কমপ্লেক্সটা হচ্ছে এই যে হোয়াইট লাইট, এই হোয়াইট লাইটের মধ্যে যে এই সব আলোগুলো রয়েছে না, এই সব কালারের লাইটগুলো যে রয়েছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে লাইটগুলো রয়েছে, পার্টিকুলার একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সে অ্যাবজর্ব করবে বা শোষণ করবে। তাহলে এই যদি একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইটকে যদি শোষণ করে, কে? ডি অরবিটাল, মেটাল আর কি, ও যদি শোষণ করে, তাহলে কি হবে? এখানকার যে ডি অরবিটালের যে ইলেকট্রন ধরে নিলাম, এখানে দুটো ইলেকট্রন রয়েছে, এই ডি ইলেকট্রনটা কি হবে? এই T2G থেকে EG-তে ট্রান্সফার করবে, ঠিক আছে? ট্রানজিশন বলা হয়, ইলেকট্রনিক ট্রানজিশন বলা হয়। T2G টু EG-তে ট্রানজিশন ঘটবে। এই ট্রানজিশনটা কেন হচ্ছে? কারণ এই যে তুমি লাইটটা দিচ্ছ, লাইটের তো এনার্জি রয়েছে, তাই না? তাহলে ওই লাইট থেকে এনার্জি কালেক্ট করে ও কি করছে? ইলেকট্রনগুলোকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রমোশন ঘটাচ্ছে। T2G থেকে EG-তে হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাচ্ছে। এর ফলে কি হয়? এর ফলে মানে বেসিক্যালি এখানে হচ্ছে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের এনার্জি এখান থেকে কালেক্ট করলো, দিয়ে ইলেকট্রনিক ট্রানজিশন ঘটালো। বাবু একটা জিনিস মনে রাখবে, ধরো এ তো আর এ যখন এনার্জি অ্যাবজর্ব করছে, এ তো আর সব কালারকে অ্যাবজর্ব করে না। ধরে নিলাম যে এই ইয়েলো রিজিয়নে হচ্ছে কালারটাকে অ্যাবজর্ব করলো, কি? এই কমপ্লেক্সটা, এই সাদা আলোর যে অন্যান্য যে সবগুলো কালার রয়েছে, এতগুলো যে কালার রয়েছে, স্যার এদের মধ্যে ইয়েলো কালারটাকে এই কমপ্লেক্স মানে ইয়েলো রিজিয়নের যে ওয়েভলেন্থের যে ইয়েলো কালারের যে রিজিয়নটা, যেটা ইয়েলো রিজিয়নটা, ওইখান থেকে হচ্ছে কালারটাকে অ্যাবজর্ব করলো। যখনই এই ইয়েলো কালারটাকে অ্যাবজর্ব করবে, তখন হচ্ছে এই কমপ্লেক্সটা কালার কোনটা দেখাবে, মানে অ্যাবজর্ব করছে এই ট্রানজিশনের সময় কোন রিজিয়নে অ্যাবজর্ব করলো? ইয়েলো রিজিয়নে অ্যাবজর্ব করলো। যখন কালারটা শো করবে, কোন কালার শো করবে? ঠিক এর কমপ্লিমেন্টারি কালারটা শো করবে। কমপ্লিমেন্টারি বাংলাতে যাকে বলা হয় পরিপূরক রং। তাহলে এর ঠিক কমপ্লিমেন্টারি কালার, এর উল্টো দিকে যেটা রয়েছে ভায়োলেট, এই কালার, এই কমপ্লেক্সটার কালার তখন কি হয়ে যাবে? এই কমপ্লেক্সটার কালার তখন ভায়োলেট হয়ে যাবে। তাহলে আমরা দেখবো এর কালারটা কি? ভায়োলেট হিসাবে দেখবো। তাহলে অ্যাবজর্ব করলো বা শোষণ করলো কোন রিজিয়নে? ইয়েলো রিজিয়নে। এই হোয়াইট লাইটের ইয়েলো রিজিয়নে হচ্ছে ওই কালারটাকে অ্যাবজর্ব করলো। এবার দেখাচ্ছে কিন্তু তার কমপ্লিমেন্টারি কালার, অর্থাৎ ভায়োলেট কালার। তাহলে এখান থেকে কি জিনিস শিখলাম? খুব ফান্ডামেন্টাল জিনিস যেগুলো হচ্ছে এখানে দরকারি, সেই জিনিসগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। যে স্যার এখানে ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য 1 নম্বর হচ্ছে আপনাকে এইখানে ইলেকট্রনিক ট্রানজিশন মানে কালার শো করানোর জন্য স্যার এখানে অবশ্যই T2G টু EG ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাতে হবে। তার জন্য কি দরকার? বা ইলেকট্রনকে হচ্ছে ট্রানজিশনকে বাংলাতে কি বলে দেখবে, বইতে দেখে নেবে একবার। তাহলে T2G থেকে EG-তে ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাতে হবে। তার জন্য অবভিয়াসলি স্যার ডি ইলেকট্রন লাগবে। দেখো ডিতে যদি 0 ইলেকট্রন থাকতো, তাহলে এটা কি হতো না নিশ্চয়ই। মানে ডি অরবিটালে একটা ইলেকট্রন অবশ্যই দরকার, অ্যাটলিস্ট একটা যেন T2G-তে ইলেকট্রন থাকে, তবে গিয়ে ও এক্সাইটেড হতে পারবে EG-তে। 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর স্যার এখানে ইলেকট্রনিক ট্রানজিশনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে স্যার, এখানে যদি কখনো D10 সিস্টেম থাকে, মানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে দেখো এ তো পুরোপুরি ফুলফিল হয়ে গেছে। তাহলে এখানকার ইলেকট্রন নিয়ে এখানে তো অরবিটাল ফাঁকা নেই, তাহলে কোথায় ইলেকট্রন রাখবে? তাহলে এই ক্ষেত্রেও স্যার ইলেকট্রনিক ট্রানজিশন পসিবল নয়। তাহলে দুটো ক্ষেত্রে এখানে এই জন্য লিখে দিয়েছি যে কোন ক্ষেত্রে ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাবে না, অর্থাৎ কোন ক্ষেত্রে কালার আমরা দেখতে পাবো না জেনারেলি, সেটা হচ্ছে D0 সিস্টেম আর হচ্ছে D10 সিস্টেম। D0-র ক্ষেত্রে স্যার ইলেকট্রন একেবারে থাকে না, ট্রানজিশন পসিবল নয়। DD ট্রানজিশন, হ্যাঁ একে বলা হচ্ছে DD ট্রানজিশন। কেন বলো তো? T2G এটা তো ডি অরবিটালেরই একটা ভাগ T2G, তাই না? 3টা DX DY DZ রয়েছে, DXY YZ আর ZX রয়েছে। তাহলে এখানে ডি অরবিটাল থেকে একটা ইলেকট্রন EG-তে যাচ্ছে, এটাও তো ডি অরবিটালের আন্ডারে পড়ছে, DX² - Y² আর DZ²। তাহলে এই জন্য একে বলা হচ্ছে DD ট্রানজিশন বা হচ্ছে DD স্থানান্তর, ইলেকট্রনিক স্থানান্তর বলা হচ্ছে, ঠিক আছে?
তাহলে ডিডি স্থানান্তরের জন্য বা ডিডি ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য এখানে কালারটা শো হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছু এক্সেপশান রয়েছে যেখানে কিন্তু ডি জিরোর ক্ষেত্রেও কিন্তু কালার শো করে। আমরা লাস্টের একদম একটা কোশ্চেন রয়েছে সেটার ক্ষেত্রে দেখব, এটা একটু কেয়ারফুল থাকবে, ঠিক আছে। ডি জিরোর ক্ষেত্রেও কিন্তু কালার শো করতে পারে, তাহলে সেখানে নিশ্চয়ই স্যার একদম পাক্কা ডি জিরোর ক্ষেত্রে যে ডিডি ট্রানজিশন অ্যাটলিস্ট হবে না। তার কারণ কি, ডিডি ট্রানজিশনের জন্য ইলেকট্রন একটা অ্যাটলিস্ট দরকার না, তাহলে যদি ইলেকট্রন জিরো থাকে তাহলে ডিডি ট্রানজিশন কোথায় হবে, তাই না? তাহলে এই হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল জিনিস। এবার আমরা কোশ্চেনগুলোকে সলভ করব, এবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ফান্ডামেন্টালটা জেনে নিয়েছো মানে এরপরে নাথিং ডিফিকাল্ট, ঠিক আছে। তাহলে বলেছে দেখো কোশ্চেনগুলো সলভ করি, বলছে এই সব আয়নগুলোর ক্ষেত্রে কোনটা রঙিন হয়। তাহলে অবশ্যই দেখবো স্যার যেখানে হচ্ছে D0 আর D10 থাকবে না সেই সবগুলো হচ্ছে রঙিন হবে। টাইটেনিয়াম 3+, এটা হচ্ছে D1 সিস্টেম। তোমরা অবশ্যই ডি ইলেকট্রন কীভাবে কনফিগারেশন করা হচ্ছে সেটা নিশ্চয়ই আগের লেকচারগুলোতে শিখেছো। আর ভ্যানাডিয়াম 3+, D2 সিস্টেম। কপার প্লাস D10, এটা D7, এটা হচ্ছে D0, D5, D9, D8 সিস্টেম। তাহলে এখানে দেখতেই বুঝতে পারছো যে এই যে এই যে আয়নটা আর হচ্ছে এই যে আয়নটা জলীয় দ্রবণে যদি দাও অবশ্যই জলের সঙ্গে এরা কিন্তু কোঅর্ডিনেট করে আছে, কমপ্লেক্স তৈরি করে থাকবে, না হলে লিগ্যান্ড না থাকলে এরকম স্প্লিটিংই হবে না, তাই না? তাহলে কখন তাহলে কালার শো করবে স্যার, যদি D10 আর D0 যদি না হয় তখন কালার শো করবে। তাহলে দেখো এসবের ক্ষেত্রে কোনটা কালার শো করবে না, এইটা কালার শো করবে না আর এইটা কালার শো করবে না, আর সবের ক্ষেত্রে কিন্তু ওয়াটারের প্রেজেন্সে কিন্তু এরা কালার শো করবে। বোঝা গেল? খুব সহজ কনসেপ্ট এবং খুব সহজ জিনিস। আগে যদি এই ফান্ডামেন্টালটা যেটা বললাম সেটা যদি বুঝে থাকো, নাথিং ডিফিকাল্ট। এরপরে কোশ্চেনগুলো কীরকম জলের মতো তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে। এই যে কমপ্লেক্সটা দেওয়া রয়েছে টাইটেনিয়াম হোল 6 3+, বলেছে এই কমপ্লেক্সটা রঙিন, কিন্তু স্ক্যান্ডিয়ামের এই যে হেক্সাহাইড্রেট সিস্টেমটা এইটা বলছে কালারলেস। এইটা হচ্ছে কালারলেস, কালার দেখায় না, এটা হচ্ছে কালার দেখায়। এটা কারণ কি? তাহলে খুব সিম্পল, তোমাকে দেখতে হবে এই মেটাল আয়নটা কত স্টেটে রয়েছে, কত ডি সিস্টেম রয়েছে। টাইটেনিয়াম 3+, এক্ষুনি বলেছি টাইটেনিয়াম 3+ মানে D1 সিস্টেম, 3D1 সিস্টেম। স্ক্যান্ডিয়াম 3+, মানে হচ্ছে D0 সিস্টেম, দেখো 3D0 না। তাহলে এবার বুঝতে পেরেছো তো? তো ওই জন্য এক্ষেত্রে D0 সিস্টেম, তাহলে ইলেকট্রনই নেই, কোথায় ডিডি ট্রানজিশন হবে? তাহলে এর ক্ষেত্রে ওই জন্য হচ্ছে কালারলেস হয়। বোঝা গেল? এবার বুঝতে পেরেছো তো কেন আমি ফান্ডামেন্টাল ফার্স্টে করিয়েছিলাম? সব কোশ্চেন এরকম হবে। তাহলে পরীক্ষায় লিখবে কি, যারা বোর্ডের এক্সাম দেবে তারাই লিখবে কি যে স্যার এক্ষেত্রে ডিডিটা মানে এই কমপ্লেক্সের ক্ষেত্রে এটা হচ্ছে 3D0 সিস্টেম, এটা হচ্ছে 3D1 সিস্টেম। এর ক্ষেত্রে যেহেতু ডি ইলেকট্রন নেই তাই এর ক্ষেত্রে T2G2Eg ইলেকট্রনিক ট্রানজিশন পসিবল নয়, তাই এর ক্ষেত্রে হচ্ছে কালার শো করে না, কালারলেস। এর ক্ষেত্রে D3D1 সিস্টেম, T2G2Eg ব্র্যাকেটে লিখে দেবে ডিডি ট্রানজিশন এখানে পসিবল বা ডিডি ইলেকট্রন স্থানান্তর এক্ষেত্রে পসিবল, তাই এটা কালারফুল হয়। ঠিক আছে, খুব ইজি। নেক্সট কোশ্চেনটা দেখো, আর একটা কোশ্চেন দিয়েছে পুরো সেম ডিটো একই রকমেরই কোশ্চেন, খুব ইজি কোশ্চেন এগুলো। বলেছে দেখো CuNH3 এটা হচ্ছে 2+, এইটা রঙিন বলেছে। আর একটা কমপ্লেক্স দিয়েছে CuCN4 3-, এই কমপ্লেক্সটা বলেছে বর্ণহীন, এটা কালারলেস, এটা কালার। এটা কারণ একই কনসেপ্ট একই। দেখো এক্ষেত্রে কপার কি সিস্টেম, কপার 2+ সিস্টেম। এটা কপার 2 মানে কি সিস্টেম গো? কপার 2 মানে হচ্ছে D9 সিস্টেম। তাহলে D9 সিস্টেম যদি হয় এটা D9 সিস্টেম, 3D9 সিস্টেম। এক্ষেত্রে ডিডি ট্রানজিশন পসিবল, কারণ কি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একটা এখানে ফাঁকা থাকবে না, এখানে একটা অরবিটাল ফাঁকা থাকবে, তাহলে এক্ষেত্রে একটা যেহেতু ফাঁকা তাই T2G2Eg ইলেকট্রনিক ট্রানজিশন পসিবল। কিন্তু এর ক্ষেত্রে দেখো কপারটা কত সিস্টেম, এখানে হচ্ছে কপার +1 সিস্টেম। ঠিক আছে, কপার যদি +1 হয় এইভাবে লেখা হয়, কপার যদি +1 হয় তাহলে এটা D10 সিস্টেম না, কপার প্লাস কোথায় গেল, এই যে 3D10 সিস্টেম। তাহলে এক্ষেত্রে সব ইলেকট্রন ভর্তি, তাহলে এখানে আর একটা ইলেকট্রন চলে আসবে, তাহলে এক্ষেত্রে ডিডি ট্রানজিশন পসিবল নয়, তাই এক্ষেত্রে হচ্ছে কালারলেস হয়। ঠিক আছে, সহজ, খুব ইজি। এরপরে রয়েছে দেখো সাধারণ আয়নীয় যৌগগুলি বেশিরভাগ ক্ষেত্রে বর্ণহীন হয় কেন? এটাও খুব ইজি কোশ্চেন, যে সাধারণ যে আয়নগুলো, সাধারণ আয়নীয় যৌগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বর্ণহীন, এইটার এক্সপ্লেনেশনটা জানতে চেয়েছে। তাহলে এটা জেনে রাখো যে সাধারণ যে আয়নগুলো, সাধারণ আয়নগুলো জেনারেলি হচ্ছে বর্ণহীন। তার কারণ সাধারণ আয়নগুলো যখন লিগ্যান্ডের অ্যাবসেন্সে, মানে
সাধারণ আয়ন বলতে এখানে কি বলেছে বলো তো, মানে কমপ্লেক্স নয় যারা আর কি, এমনি আয়নগুলো, এইসব আয়নগুলো যেগুলো বলছি, ধরো FeCl3, FeCl3-র ক্ষেত্রে কি হয় গো, এমনি FeCl3-র ক্ষেত্রে Fe3 প্লাস প্লাস হচ্ছে 3Cl মাইনাস। এর ক্ষেত্রে দেখো এটা কিন্তু এমনি হচ্ছে Fe3 প্লাস আয়ন, এটা কিন্তু কমপ্লেক্স হিসাবে থাকে না, এমনি সাধারণ আয়ন এগুলো। তাহলে কমপ্লেক্স হিসাবে যদি না থাকে তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রেই তো লিগ্যান্ডের প্রসঙ্গটা আসে। আমরা আগেই শুরুতেই বলেছি যে যখন লিগ্যান্ড না থাকবে তখন কিন্তু মেটাল আয়নের ডি অরবিটালের T2G যে স্প্লিটিংটা হয়, এই যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, তাহলে কি বললাম যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা পসিবল নয় যখন হচ্ছে লিগ্যান্ড থাকবে না কমপ্লেক্সের মধ্যে। তাহলে এইটা সাধারণ একটা আয়ন, সাধারণ আয়নের ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে এটা লিগ্যান্ড নয় কিন্তু এটা অ্যানায়ন, তাহলে এক্ষেত্রে লিগ্যান্ড যেহেতু থাকে না, তাই এটা একটা সাধারণ কমন একটা আয়নিক কম্পাউন্ড, তাই লিগ্যান্ড যেহেতু থাকে না, তাই এক্ষেত্রে স্যার ডি অরবিটাল মেটাল আয়নের ডি অরবিটাল ইলেকট্রন মানে ডি অরবিটালগুলো স্প্লিটিং ঘটে না, T2G মানে T2G এরকম ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং ঘটে না। তাহলে স্প্লিটিং যদি না ঘটে তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কালার দেখানোর প্রবাবিলিটি নেই। ঠিক আছে, খুব রেয়ার কেস হয়েছে যেখানে হচ্ছে সাধারণ আয়নগুলো মানে জেনারেলি কালার দেখায়। ঠিক আছে, এক্সেপশন অবশ্যই রয়েছে, কেমিস্ট্রিতে এক্সেপশন থাকবে না হয়। ওকে, তাহলে বুঝতে পেরেছো কেন বর্ণহীন হয়। একটাই সিম্পল অ্যান্সার যদি এক লাইনে যদি বলতে চাও যে লিগ্যান্ডের অ্যাবসেন্সে, সাধারণ আয়নগুলোর ক্ষেত্রে লিগ্যান্ডের অ্যাবসেন্সে বা অনুপস্থিতিতে ওক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হয় না, তাই ওরা কালারলেস হয়। ঠিক, নেক্সট আরেকটা কোশ্চেন দিয়েছে, দেখো যে এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেক জায়গায় রয়েছে পেজে। তো টাইটেনিয়ামের হেক্সাহাইড্রেটের একটা কমপ্লেক্স দেওয়া আছে, ঠিক আছে, বলছে এইটার কালার হচ্ছে লালাভ বেগুনি বর্ণের, মানে একটা কালারিং কম্পাউন্ড, কিন্তু একে উত্তপ্ত করলে, যদি একে হিট করে দাও, উত্তপ্ত করে দাও, বলছে বর্ণহীন হয়ে যায়, মানে এটা হচ্ছে কালারলেস হয়ে যায়, এইটা কালারলেস হয়ে যায়। এটার কারণ জিজ্ঞাসা করেছে যে কেন এই জিনিসটা ঘটে। ঠিক আছে, তো এইটা অনেক রকমের কোশ্চেন রয়েছে, এটাকে অন্যরকমভাবে কোশ্চেন ফ্রেম করতে পারে যে এই টাইটেনিয়ামের এই কমপ্লেক্সটাকে উত্তপ্ত করলে বর্ণের কি পরিবর্তন ঘটে, এরকমও কোশ্চেন আসতে পারে, বা হচ্ছে এটাকে উত্তপ্ত করলে কি ঘটবে, এরকম কোশ্চেনও আসতে পারে। সেম অ্যান্সার সেম। তাহলে বুঝে নাও কি ব্যাপারটা হয়, এটা একটু মনে রেখে দিতে হবে। এইটা যখন ডিসোসিয়েট করে না, এই কমপ্লেক্সটা যখন ডিসোসিয়েট করে, এখান থেকে কিন্তু জলগুলো বেরিয়ে আসে। তাহলে দেখো ডিসোসিয়েট যদি করে তাহলে এই জিনিসগুলো তৈরি হয়। টাইটেনিয়ামের সঙ্গে হচ্ছে আচ্ছা টাইটেনিয়াম রয়েছে আর হচ্ছে তোমার ক্লোরিন রয়েছে, তাহলে টাইটেনিয়াম এইটা যদি ডিসোসিয়েট করে এই জিনিসটা তৈরি হয়, প্লাস হচ্ছে 6 ওয়াটার, এই জিনিসটা তৈরি হয়। তাহলে যদি এই সিনারিওটা যদি হয় এক্ষেত্রে, তাহলে দেখতে পাচ্ছ TiCl3 হচ্ছে এটা একটা সাধারণ আয়নীয় যৌগ, এটা একটা সাধারণ আয়নিক কম্পাউন্ড বা আয়নীয় যৌগ। ঠিক আছে, তাহলে এটা যদি একটা সাধারণ আয়নীয় যৌগ হয়, আমি একটু আগে বলেছি যে সাধারণ আয়নীয় যৌগগুলো হচ্ছে তারা কালার শো করে না, তাই এক্ষেত্রে যেহেতু টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এটা একটা কমপ্লেক্স আয়ন নয়, তাই হচ্ছে এ কালার আর দেখাবে না, মানে এর যে কালারটা যেটা ছিল লালাভ বেগুনি কালার যেটা ছিল, এইটা তখন হিট করলে কিন্তু কালারলেস হয়ে যাবে। কিসের জন্য? টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড এইটা ফর্মেশনের জন্য। পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ঠিক আছে, কেন বুঝতে পেরেছো? তাহলে এইটা রিয়াকশানটা অবশ্যই দেখাবে যে ডিসোসিয়েট করলে এইটা তৈরি হয়, এইটা তৈরি হয়, এটা একটা সাধারণ আয়ন, হ্যাঁ, কমপ্লেক্স আয়ন নয়, তাই হচ্ছে এটা কালারলেস কম্পাউন্ড হয়। ঠিক, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, 3 দাগে যেটা রয়েছে, ব্লু ভিট্রিয়ল একটি নীল বর্ণের যৌগ হলেও অনার্দ্র কপার সালফেট বর্ণহীন কেন? আচ্ছা, ব্লু ভিট্রিয়লের সংকেত কি? কপার সালফেট না, কপার সালফেট আর পেন্টাহাইড্রেট, এইটা হচ্ছে ব্লু ভিট্রিয়লের সংকেত, CuSO4 5 ওয়াটার, এইটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। তোমরা মনে রাখবে ব্লু ভিট্রিয়লে অ্যাকচুয়ালি এরা যখন থাকে না, এরা হচ্ছে কমপ্লেক্স হিসাবে থাকে। কিভাবে থাকে? এখানে কি কি রয়েছে? Cu2+ আর SO4 2- Cu2+ আর হচ্ছে SO4, কীভাবে আঁকছি দেখো, লিখছি দেখো। তাহলে এরা জেনারেলি কি করে, এইটা খেয়াল রেখে দেবে যে 4টা ওয়াটার এখানে আসবে, তাহলে 4টা ওয়াটার নিচ্ছে দিয়ে কমপ্লেক্স তৈরি করছে। ঠিক, তাহলে এই 2+টা আমি বাইরে দিয়ে দিচ্ছি, লেখা সিস্টেমটা দেখবে, দিলে তোমাদের ইজির মনে থাকবে।
আচ্ছা, আর আর কি রয়েছে, SO4 2 মাইনাস রয়েছে, SO4 2 মাইনাসটা এখানে না, একটু কাছে নিয়ে চলে আসো। SO4 2 মাইনাস রয়েছে, আর একটা ওয়াটার রয়েছে, ডট ওয়াটার করে দিলে, ঠিক আছে। এই রকমভাবে এরা কমপ্লেক্স ফর্ম করে থাকে, ঠিক আছে। এবার দেখো বলছে যে যদি অনার্দ্র কপার সালফেট তুমি যদি কনসিডার করো তাহলে সেটা হচ্ছে বর্ণহীন হয়ে যাবে। তাহলে কালার রিজনটা বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা কালার দেখাবে কেন তোমরা বুঝতে পেরেছো তো? এটা একটা কমপ্লেক্স যৌগ, আর কপার এখানে 2+ সিস্টেম, কপার 2+ মানে কত সিস্টেম, D9 সিস্টেম, T2G2 ইজি ইলেকট্রনিক ট্রানজিশন পসিবল, কারণ এখানে একটা খালি থাকবে, ঠিক আছে, অরবিটাল খালি থাকবে ইজিতে, তাই পসিবল। তাই এটা হচ্ছে নীল বর্ণ শো করে, নীল বর্ণ শো করে মানে বুঝতে পেরেছো তো? নীল বর্ণ শো করছে, ব্লু কালার শো করছে মানে অ্যাবজর্ব করছে কোথায়, অরেঞ্জে অ্যাবজর্ব করে, এগুলো জানতে হবে না, এগুলো জাস্ট আমি এমনি বললাম। আচ্ছা, এটা কালারফুল হলো। বলছে যে অনার্দ্র কপার সালফেট হচ্ছে কালারলেস হয় কেন? অ্যান্সারটা তুমি নিজে বুঝতে পারছো, তুমি নিজে বলতে পারো। অনার্দ্র মানে জল থাকবে না, এই জল থাকবে না, তাহলে সেটা এমনি অর্ডিনারি একটা CuSO4 যদি হয় তাহলে সেটা এমনি নর্মাল একটা Cu2++ SO4 2 মানে একটা নর্মাল আয়নিক কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি লিগ্যান্ড যদি না থাকে, ক্রিস্টাল ফিল স্প্লিটিং এখানে পসিবল নয়, তাই এক্ষেত্রে কালার আমরা দেখতে পাবো না, ঠিক আছে না? কারণ কি, এক্ষেত্রে DD মানে এই নর্মাল আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি এরকম ডি অরবিটালে, কপারের ডি অরবিটালে এরকম ক্রিস্টাল ফিল স্প্লিটিং হবে না, CFT মানে এই ডি অরবিটালে স্প্লিটিং ঘটবে না, তাহলে আমরা কালার দেখতে পাবো না, ঠিক আছে না? এরপরে যে কোশ্চেনগুলো রয়েছে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এগুলো, বুঝলে? এগুলো কিন্তু মন দিয়ে একটু বুঝবে জিনিসগুলো। আচ্ছা, এরপরে কোশ্চেনটা রয়েছে, বলছে এই দুটো কমপ্লেক্সের, এটা কিন্তু অনেক জায়গায় কোশ্চেন রয়েছে কালারের, এই কোশ্চেনগুলো খুব মারাত্মক কোশ্চেন, ঠিক আছে, একদম মিস করবে না। বলছে এই দুটো কমপ্লেক্সের ডিফারেন্ট কালার শো করে কেন? দেখো কেন এই দুজনকে নিয়ে এসছে বলো তো? দেখো দুজনের ডি সমান, দেখো এখানে আয়রন হচ্ছে আয়রন 2+, তাহলে আয়রন 2 মানে কত ডি সিস্টেম গো? আয়রন 2 হচ্ছে D6 সিস্টেম। এক্ষেত্রেও দেখো আয়রন 2 মানে এখানেও কিন্তু D6 সিস্টেম। অবভিয়াসলি এটা হচ্ছে স্ট্রং ফিল্ড, এটা হচ্ছে উইক ফিল্ড, ডিফারেন্স শুধু এখানে। দেখো দুজনের D6 কিন্তু এদের দুজনের কালার ডিফারেন্ট, এটার কারণ জিজ্ঞাসা করেছে। খুব সিম্পল, এবার একটু জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, প্রিটি সিম্পল, মানে একদম ইজি জিনিস, জলের মতো সহজ। তাহলে দেখো এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা স্যার এই লিগ্যান্ডের শুধু ডিফারেন্স, এখানে হচ্ছে লিগ্যান্ড হিসাবে সায়ানাইড রয়েছে CN-, এখানে ওয়াটার রয়েছে না। এবার তোমাদের আমি শুরুতেই বলেছিলাম যে কালারটা কিসের জন্য, ইলেকট্রনিক ট্রানজিশন DD স্থানান্তরের জন্য বেসিক্যালি এখানে তুমি কালারগুলো দেখতে পাও। এবার এই যে স্প্লিটিংটা, এই স্প্লিটিংটা কিসের উপর নির্ভর করে? এই যে ডেল যেটা বলেছি, এই ডেলটা অ্যাকচুয়ালি কী গো? এটা হচ্ছে স্প্লিটিং এনার্জি না, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। তাহলে এইটা হচ্ছে ডেলের মান। তোমরা সবসময়ের জন্য মনে রাখবে এই যে লিগ্যান্ডগুলো রয়েছে না, এই লিগ্যান্ডগুলোর লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেন্থ যাকে বলা হয়, মানে লিগ্যান্ড ফিল্ড স্ট্রেন্থ, তোমরা এটা পড়েছো নিশ্চয়ই, স্পেকট্রোকেমিক্যাল সিরিজের কথা তোমরা নিশ্চয়ই জানো। স্পেকট্রোকেমিক্যাল সিরিজে কি মানে কি রয়েছে সেখানে? লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেন্থ রয়েছে। মানে কি স্যার, এই যে ডেলের মান, এই ডেলের মান কোন লিগ্যান্ডগুলোর প্রেজেন্সে ডেলের মানটা বেড়ে যায়, কোন লিগ্যান্ডের ক্ষেত্রে এই ডেলের মানটা কমে যায়। যাদের ক্ষেত্রে এই ডেলের মানটা বেড়ে যায়, যাদের ক্ষেত্রে এই ডেলের মানটা বেড়ে যায় তাদেরকে আমি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলি না, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলি। আর যাদের ক্ষেত্রে ডেলের মানটা কম হয়, মানে দুজনে রেসপেক্টিভ, অবশ্যই আপেক্ষিকভাবে, আমাকে রিলেটিভ ওয়েতে আমাকে কম্পেয়ার করতে হবে। আর যাদের ক্ষেত্রে ডেলের মানটা অপেক্ষাকৃত কম হয় তাদের ক্ষেত্রে আমরা কি বলি, সেই সব লিগ্যান্ডগুলোকে আমরা কি বলি? উইক ফিল্ড লিগ্যান্ড, এইটা বলি উইক ফিল্ড লিগ্যান্ড বলি, ঠিক আছে। তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারছো, এখানে সায়ানাইড আর ওয়াটারের মধ্যে তোমরা জানো নিশ্চয়ই যে সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর ওয়াটার হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে সায়ানাইড যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে স্যার এর ক্ষেত্রে স্যার ডেলের মানটা অনেকটা বেশি হবে, স্প্লিটিংটা অনেকটা বেশি হবে। আর ওয়াটার যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড তাই এর ক্ষেত্রে স্প্লিটিংটা কম হবে, অর্থাৎ ডেলের মানটা কম হবে। তাহলে যদি স্প্লিটিং যদি ডিফারেন্ট হয়, স্প্লিটিং এনার্জি যদি ডিফারেন্ট হয়, তাহলে অবভিয়াসলি দেখো এই ডেলের উপরে নির্ভর করে কে কোথায় কালারটাকে, মানে কে কোন রিজিয়নে অ্যাবজর্ব করবে সেটা ডিপেন্ড করছে কি এই ডেলের উপরে না। মানে একটু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেখো ডেলের মান যে ক্ষেত্রে বেশি হবে, মানে যে হচ্ছে বেশি ডেল যার ক্ষেত্রে থাকবে সে হচ্ছে হাই এনার্জিতে লাইটটাকে অ্যাবজর্ব করবে। আমার কথাটা বুঝতে পারলে? তাহলে যার ক্ষেত্রে ডেলের মান বেশি
সে হচ্ছে যাদের হচ্ছে ল্যামডা কম হবে সেই সব রিজিয়নে কালারটা অ্যাবজর্ব করবে। ল্যামডা কম কেন? কারণ ল্যামডা কম হলে তো এনার্জিটা হাই হয়, তাই না? তাহলে তারা কোন সব রিজিয়নে এনার্জি অ্যাবজর্ব করবে, মানে ল্যামডাটাকে মানে কালারগুলোকে অ্যাবজর্ব করবে এই ভায়োলেট এই সব রিজিয়নে। কারণ এইসবের ক্ষেত্রে কি হয়, এই সব রিজিয়নের ক্ষেত্রে ল্যামডার মানটা কম হয়, তাই না? আর এই সব জায়গায় ল্যামডার মানটা বেশি হয়। যদি একটু কমপ্লিকেটেড লাগছে তাহলে জিনিসটা জাস্ট একবার বুঝে জাস্ট ছেড়ে দাও। আমি অ্যাকচুয়ালি এই যে লেকচারটা বানানো হচ্ছে নিট যেই সব কিছু মিক্সিং করে আমি বানাচ্ছি, বুঝতে পেরেছো? সুতরাং সব কিছু ভেবেই আমাকে বানাতে হচ্ছে, তার জন্য আমি জিনিসগুলো ডিসকাস করে দিচ্ছি। তাহলে যদি ডেলের মানটা যদি বেশি হয় তাহলে স্যার এই সব রিজিয়নে অ্যাবজর্ব করবে, কারণ সেক্ষেত্রে এনার্জি বেশি, তাই বেশি এনার্জি রিজিয়নগুলোতে ও অ্যাবজর্ব করবে। কালার দেবে কে? কালার কোন জায়গায় দেখাবে? তাহলে এই সব জায়গায় অ্যাবজর্ব করলে এই জায়গায় কালার দেখাবে, এইটাতে অ্যাবজর্ব করলে এই কালার দেখাবে। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, আর যদি ডেলের মান যদি কম হয় তাহলে নিশ্চয়ই উইক ফিল্ডের ক্ষেত্রে কম হবে, কারণ উইক ফিল্ডের ক্ষেত্রে তো স্প্লিটিংটা কম হবে, ঠিক? তাহলে স্প্লিটিং যদি কম হয় এই সব জায়গায় অ্যাবজর্ব করে, যদি এইখানে অ্যাবজর্ব করে তাহলে কালার শো করবে এইটা, এইখানে অ্যাবজর্ব করলে কালার শো করবে এইটা, ঠিক আছে? এবার এইচএস পার্টিটা চলে এসো, তোমাদের জন্য কি লিখতে হবে শুনে নাও। তাহলে তোমাকে জিজ্ঞাসা করছে যে এই দুজনের ক্ষেত্রে কালার ডিফারেন্ট কেন? তুমি বলবে যে এর ক্ষেত্রে হচ্ছে সায়ানাইড একটা, এক্ষেত্রে লিগ্যান্ডগুলি হচ্ছে সায়ানাইড, এর ক্ষেত্রে হচ্ছে ওয়াটার। যেহেতু সায়ানাইডের লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ বা হচ্ছে সায়ানাইড একটি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা বলবে যে সায়ানাইড হচ্ছে একটি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর ওয়াটার হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড। তাই এর ক্ষেত্রে ডেল ওর ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এক্ষেত্রে বেশি হবে, স্প্লিটিং এনার্জি এর ক্ষেত্রে বেশি হবে, এর ক্ষেত্রে কম হবে। তাই হচ্ছে এদের দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট রিজনে হচ্ছে কালার শো করবে, ঠিক আছে? আরও যদি ডিটেলে লিখতে চাও তোমরা বইয়ের হেল্প একটু নিতে পারো, বইতে সুন্দর করে লেখা রয়েছে। তো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে বলে আমি বেশি কিছু বলছি না, ঠিক আছে? মোটামুটি ফান্ডামেন্টালটা জানলে হলো, শুধু লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেংথটা শুধু জানলে হলো, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে এসো। তিনটা কমপ্লেক্স দেওয়া রয়েছে, দিয়ে বলেছে যৌগগুলি দ্বারা শোষিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম দেওয়া আছে, গেটার করে দেওয়া আছে। বলছে লিগ্যান্ডগুলি দ্বারা ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তির ক্রম সাজাও। এটাও সে একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, বাট তোমরাও একটু জেনে রাখো, খুব সহজ কনসেপ্ট যে আলোর তরঙ্গ মানে যেসব জায়গায় শোষিত হচ্ছে অ্যাবজর্ব যে লাইট তার ল্যামডার মান দেওয়া আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম দেওয়া আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ল্যামডা, তারপরের ক্ষেত্রে দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয়। এবার বলছে যে ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তির ক্রম। তাহলে তোমরা তো এটা জানো যে এনার্জির সঙ্গে ল্যামডার কী সম্পর্ক গো? ই ভ্যারাইজাজ 1/λ না? তাহলে ল্যামডা যে ক্ষেত্রে বেশি এনার্জি সেক্ষেত্রে নিশ্চয়ই কম হবে, তাই না? তাহলে দেখো ফার্স্টের কমপ্লেক্সের ক্ষেত্রে মানে কোবাল্টের যে হেক্সা ওয়াটার সিস্টেম রয়েছে, এই কমপ্লেক্সের ক্ষেত্রে তোমার কি রয়েছে গো? সবচেয়ে ল্যামডার মান সবচেয়ে হচ্ছে বেশি বলেছে, ল্যামডার মান সবচেয়ে হাই। তাহলে ল্যামডার মান যদি সবচেয়ে হাই হয় নিশ্চয়ই এনার্জি এর ক্ষেত্রে সবচেয়ে কম। তাহলে এনার্জি সবচেয়ে কম মানে কি? এর ক্ষেত্রে স্প্লিটিংটা নিশ্চয়ই কম হয়েছে, তাই না? তাহলে স্প্লিটিং নিশ্চয়ই কম হলে তাহলে নিশ্চয়ই উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য স্প্লিটিংটা কম হয়েছে, ঠিক আছে? তাহলে ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি কোন ক্ষেত্রে সবচেয়ে কম হবে? এর ক্ষেত্রেই সবচেয়ে কম হচ্ছে। তারপরে হচ্ছে অ্যামোনিয়া যে কমপ্লেক্সটা রয়েছে CONH3 সেই কমপ্লেক্সটা, তারপর হচ্ছে COCN6 সেই কমপ্লেক্সের ক্ষেত্রে। খুব সিম্পল যদি কনসেপ্ট যদি বলতে চাই যে ক্ষেত্রে ল্যামডার মানটা বেশি সেক্ষেত্রে এনার্জির মানটা স্যার কম। এনার্জি কম মানে এই এনার্জিটা কমের কথা বলা হচ্ছে, এই এনার্জিটা কম মানে স্যার নিশ্চয়ই উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কেসটা হয়েছে, ঠিক আছে না? তাহলে যেখানে দেখো উইক ফিল্ড লিগ্যান্ড রয়েছে সেক্ষেত্রে দেখো স্প্লিটিংটা কম হয়েছে, তাই না? স্প্লিটিং কম হলে এনার্জি কম আর ল্যামডাটা তাহলে বেশি সেক্ষেত্রে। বোঝা গেল? কনসেপ্টটা একটু লিখে রাখবে, পরে কাজে লাগবে এগুলো। আচ্ছা, এগুলো মানে বোর্ডের কোশ্চেনে এগুলো নাও আসতে পারে, একটু ডিপ লেভেলের কোশ্চেন আমি ডিসকাস করলাম, বাট জেনে রাখো তোমাদের পরে খুব কাজে লাগবে। KMnO4 যৌগ, নেক্সট কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ডের জন্য। KMnO4 যৌগ রঙিন হওয়ার কারণ কি? অপশানগুলো দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই ডিডি স্থানান্তর বলছো KMnO4 এর ক্ষেত্রে, তাই না? তাহলে KMnO4, তাহলে দেখি ডিডি স্থানান্তর কীভাবে হয়। KMnO4 এক্ষেত্রে ভাঙলে কী হবে? K প্লাস MnO4 ঠিক এটা দেখো তো। এইখানে ম্যাঙ্গানিজটা কত সিস্টেম, কত ডি সিস্টেম? ম্যাঙ্গানিজ MnO4 এ ম্যাঙ্গানিজটা কত সিস্টেম? X ধরে নাও, তাহলে X
আর অক্সিজেন তো -2 করে, তাহলে -2 করে করলে 4 দুগুণে 8, -8 ইকুয়ালস টু কত, -7। তাহলে x সমান এক্ষেত্রে 7 না, -1, তাহলে x সমান 7 না। তাহলে এখানে ম্যাঙ্গানিজ কত স্টেটে রয়েছে গো, +7 স্টেটে রয়েছে। তাহলে ম্যাঙ্গানিজ 7+, এইটা কত ডি সিস্টেম বলো, ম্যাঙ্গানিজ হচ্ছে 25 মানে D0 সিস্টেম না, 7টা ইলেকট্রনই বেরিয়ে গেছে, 3D0 সিস্টেম। তাহলে বাবু দেখো D0 সিস্টেম, তাহলে ডিতে যদি ইলেকট্রন না থাকে তাহলে T2G2Eg কীভাবে ইলেকট্রনিক ট্রানজিশন ঘটবে, বুঝতে পেরেছো? তাহলে তাই যদি হয় তাহলে এক্ষেত্রে স্যার নিশ্চয়ই ডিডি ট্রানজিশন, আর কিছু হোক না হোক ডিডি ট্রানজিশন এখানে পসিবল নয়। তাহলে আর কি কি অপশান রয়েছে এক্ষেত্রে, পিপি স্থানান্তর, ওর জন্য তো কোনোদিন কালার হয় না। পিডি স্থানান্তর, এটাও হয় না। লাস্ট যেটা রয়েছে চার্জের স্থানান্তর, এইটা হচ্ছে এখানকার অ্যান্সার, সঠিক উত্তর। তোমরা উঁচু ক্লাসে যখন পড়বে বুঝতে পারবে যে যাদের ক্ষেত্রে D0 সিস্টেম না, যারা হচ্ছে D0 সিস্টেম, যাদের ক্ষেত্রে ডি ইলেকট্রন থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু লিগ্যান্ডের চার্জ হচ্ছে মেটালে হচ্ছে ট্রান্সফার হয়, দিয়ে ওরা কালার শো করে। ঠিক আছে, এটা শুধু জেনে রাখো যে D0 সিস্টেমেও কালার শো করতে পারে, তাদের ক্ষেত্রে লিগ্যান্ড থেকে মেটালে হচ্ছে চার্জ স্থানান্তর ঘটে, অর্থাৎ চার্জ ট্রান্সফারের ফলে ও ক্ষেত্রে হচ্ছে কালার শো করে। ঠিক আছে, এখানে বাংলাতে হবে চার্জ স্থানান্তরীকরণ। ঠিক, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, এটা বইতে রয়েছে, কখনো এমসিকিউতে আসতে পারে। এই যে দুটো কোয়েশ্চেন লাস্টে বলছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ এর জন্য। বলছে চুনি পান্না, এইগুলোর হচ্ছে ডিফারেন্ট কালার রয়েছে। চুনি মানে রুবি যাকে বলা হয়, ওটা হচ্ছে লালচে বেগুনি, পান্না হচ্ছে সবুজাভ কালারের। এদের রঙিন হওয়ার কারণ কি? 1 নম্বর হচ্ছে ডিডি স্থানান্তর, 2 নম্বর হচ্ছে চার্জ স্থানান্তর, তারপর হচ্ছে পিডি স্থানান্তর। মনে রাখবে এদের কালারের জন্য দায়ী হচ্ছে ডিডি স্থানান্তর। এদের হচ্ছে ডিফারেন্ট মেটাল আয়ন রয়েছে, 3D মেটাল আয়ন রয়েছে। তো ওরা হচ্ছে মেটাল আয়নের ক্ষেত্রে দেখবে ডি ইলেকট্রন রয়েছে, ওই ডি ইলেকট্রনগুলোর ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য কিন্তু এগুলো কালার শো করে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমাদের কালারের, মোটামুটি আমি সব কোশ্চেনগুলোকে গুছিয়ে এখানে রেডি করে দিচ্ছি। এই পিডিএফটা তোমরা কালেক্ট করে নেবে টেলিগ্রাম থেকে। আমার যেটা মনে হয় কালারে এইসবের বাইরে আর কোশ্চেন, মানে কালার থেকে যদি কোশ্চেন দেয় এইসবের মধ্যেই কোশ্চেনগুলো থাকবে। আমি অনেক কষ্ট করে এগুলো সব কালেক্ট করেছি, তোমরা যখন পরে জয়েন্ট দেবে বা যারা নিটের এক্সাম দেবে তারাও এগুলো ফলো করবে। একসঙ্গে সব জিনিসগুলো কম্বাইন করতে বানানোর জন্য টাইম লেগে গেল। আর যারা এই যে একটু আগে যেই কনসেপ্টটা ডিসকাস করলাম, যদি না বুঝতে পারো বা যদি আধো আধো করে বুঝছো, অত চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট ফান্ডামেন্টালটা একটু জেনে রাখো। ওই টাইপের কোশ্চেন নাও আসতে পারে, ওই যে লিগ্যান্ডের ফিল্ড দিয়ে বললাম। ঠিক আছে, জাস্ট জেনে রাখো। বাট তার আগে যেসব কোশ্চেনগুলো করলাম ওইগুলো কিন্তু বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটা খুব হেল্প করবে, তোমরা অনেক জিনিস নিশ্চয়ই শিখতে পেরেছো এখান থেকে। আর অবশ্যই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ক্লাসে দেখা হচ্ছে, চলো বাই, টাটা।